ডিয়ার বন্ধুগণ, আজ আমি আপনি কিভাবে খুব সহজেই ঘরে বসে আপনার অনলাইন রিটার্নটি দাখিল করতে পারেন সেই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। মূল ভিডিও টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের জাতীয় রাজস্ব বোর্ডের 3 আগস্ট 2025 খ্রিস্টাব্দে জারিকৃত বিশেষ আদেশের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অর্থাৎ 3 আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন রিটার্ন দাখিল সম্পর্কে একটি প্রজ্ঞাপন বা আদেশ জারি করেছে। সেই আদেশে কি বলা হয়েছে? ব্যক্তি শ্রেণীর করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ। এটা সাবজেক্ট হলো এরকম। এই আদেশে কি বলছে যে এই 4 ক্যাটাগরির ব্যক্তি ছাড়া সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। সেই 4 ধরনের ব্যক্তি কারা? 1 নম্বরে আছে 65 বছর ঊর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, যাদের বয়স 65 বা তার বেশি, এই ধরনের করদাতা। অথবা যদি এরকম হয় যে শারীরিকভাবে অসমর্থ বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, যাদের সনদপত্র আছে, এই সংক্রান্ত সনদপত্র আছে, তারাও ম্যানুয়ালি রিটার্ন দিতে পারবে। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, যারা বিদেশে অবস্থান করছে, তারাও ম্যানুয়ালি দিতে পারবে। চতুর্থ যিনি ম্যানুয়ালি দিতে পারবেন, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, অর্থাৎ করদাতা মারা গেছে কিন্তু এখন তার রিটার্ন দাখিল করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তার যে মনোনীত আইনজীবী বা আয়কর উপদেষ্টা, তিনি কিন্তু ম্যানুয়ালি সংশ্লিষ্ট কর অফিসে রিটার্ন দাখিল করতে পারবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই 4 ধরনের ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তির জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক, এবং সেই জন্যই আপনার এই অনলাইন রিটার্ন কিভাবে দাখিল করতে হয় সেই বিষয়টা আপনার জানার প্রয়োজন আছে। তো আসুন, এছাড়া এই 4 ধরনের ব্যক্তি ইচ্ছা করলে, যদি তারা ইচ্ছা করে, তারাও কিন্তু অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে। এই যে লেখা আছে, তবে শর্ত থাকে যে উল্লিখিত করদাতাগণ ইচ্ছা পোষণ করিলে আয়কর রিটার্ন অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অর্থাৎ তারাও ইচ্ছা করলে পরে অনলাইনে দিতে পারবেন, কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি। তাহলে এই 4 ক্যাটাগরির ব্যক্তি ব্যতীত অন্য সকল করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তো চলুন আমরা অনলাইনে পোর্টালে কিভাবে প্রবেশ করতে হয়, কিভাবে রিটার্ন দাখিল করতে হয় বা কোথায় কি করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। অনলাইনে রিটার্ন দাখিল করতে আপনি যে কোনো ব্রাউজারে চলে আসুন, টাইপ করুন nbr.gov.bd, লিখে আপনি এন্টার চাপুন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের যে ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল, এই ওয়েব পোর্টালে এসে আপনি ই সার্ভিসে আসবেন, ই সার্ভিস থেকে ইনকাম ট্যাক্সে আসবেন, ইনকাম ট্যাক্স থেকে আপনি আসবেন এই রিটার্নে এসে ক্লিক করে আপনি চলে আসবেন সাইন ইন পেজে। আমরা সাইন ইন পেজে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাইন ইন পেজে শুরুতে আপনি টাইপ করবেন আপনার টিন, এখানে আপনার টিন টাইপ করবেন, আপনার যে টিন সেটা। এরপরে আপনি দিবেন পাসওয়ার্ড এবং ক্যাপচা অর্থাৎ এই সিকিউরিটি কোড। এই টিন, পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করার পরে আপনি সাইন ইন বাটনে ক্লিক করলেই আপনি প্রবেশ করবেন আপনার পেজে। আমরা সাইন ইনের মাধ্যমে এই রিটার্ন পোর্টালে প্রবেশ করেছি। আপনারা এই যে নাম সহ দেখতে পাচ্ছেন, আমরা সিকিউরিটির কারণে, নিরাপত্তার কারণে নামটা আমরা ঢেকে দিয়েছি। এখানে দেখেন অ্যাসেসমেন্ট হিসাবে আছে 2টা, একটা আছে 24-25 আর 25-26। 24-25 মানে গত যে রিটার্ন চলে গেছে সেটা, আর আমরা যে রিটার্ন দাখিল করব সেটা হলো 25-26। তো আমরা 25-26 সিলেক্ট করি। বামে চলে আসুন, বামে চলে এসে দেখবেন যে এখানে রেগুলার রিটার্ন নামে একটা ট্যাব আছে, এই ট্যাবে ক্লিক করুন। প্রথমে আপনি পেয়ে যাবেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজ। অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজ অর্থাৎ বেসিক ইনফরমেশনের পেজ। এখানে রিটার্ন স্কিম কি এটা দেয়া আছে সেলফ, এরপরে অ্যাসেসমেন্ট ইয়ার এটাও দেওয়া আছে 25-26, ইনকাম ইয়ার এটাও দেওয়া আছে 1/7/24 থেকে 30/6/25। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অবশ্যই আপনার স্ট্যাটাস রেসিডেন্সিয়াল, আপনার রেসিডেন্সিয়াল টিক করবেন। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম,
ট্যাক্স এক্সাম্পটেড এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, যদি এরকম কোনো ইনকাম থাকে যেটা আপনার ট্যাক্স থেকে এক্সাম্পটেড, এরকম যদি ট্যাক্স বহির্ভূত কোনো ইনকাম থাকে সেটা যদি আপনার থাকে তাহলে ইয়েস দিবেন অথবা নো দিবেন। তো আমরা নো দিচ্ছি। এরপরে চলে আসুন হেড অফ ইনকাম, কি কি হেডে এই ব্যক্তির ইনকাম আছে সেটা দেখার জন্য আমরা দেখছি যে প্রথমে যেটা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দি ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারে কি কোনো ট্যাক্সেবল ইনকাম আছে? অবশ্যই ইনকাম আছে, সেহেতু আমরা এই রিটার্ন তৈরি করছি, ইয়েস চাপবেন। আর যদি ইনকাম না থাকে তাহলে নো চাপবেন। এরপরে দেখেন ক্যাটাগরি আছে হলো 6টা। একটা হলো এমপ্লয়মেন্ট ক্যাটাগরি, একটা হলো রেন্ট ক্যাটাগরি, একটা হলো এগ্রিকালচার ক্যাটাগরি, একটা হলো বিজনেস ক্যাটাগরি, একটা হলো ক্যাপিটাল গেইন, এরপরে হলো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। অর্থাৎ আপনার যদি সঞ্চয়পত্র, এই যে দেখুন সেভিং সার্টিফিকেট, ডিবেঞ্চার, আদার সিকিউরিটিস, অর্থাৎ আপনার যদি সঞ্চয়পত্র থাকে, এফডিআর থাকে, ডিপিএস থাকে, এইসব ক্ষেত্রে যদি আপনি ইনকাম অর্জন করে থাকেন তাহলে এইটা সিলেক্ট করবেন। তো এই ব্যক্তির এইটা আছে, এটা আমরা সিলেক্ট করলাম। আর যদি কারোর এরকম হয় যে এই 6 ক্যাটাগরির কোনো ইনকামই নেই, তাকে অবশ্যই এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস এইটা সিলেক্ট করতে হবে। তো আমরা এই ব্যক্তির যেহেতু ইনকাম শুধু সে কোনো অন্য কোনো খাত নেই, শুধু সে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে ইনকাম করে, সেহেতু আমরা এইটাই চুজ দিছি। এরপরে আসুন আরও কিছু ইনফরমেশন। এরপরে যে বিষয়টা আছে এনি ইনকাম ফ্রম দি ফলোইং সোর্সেস, এইসব ক্ষেত্রে যদি তার ইনকাম থাকে তাহলে এগুলো টিক দিতে হবে। প্রথমে আছে পার্টনার অফ এ ফার্ম, যদি সে কোনো পার্টনার ফার্মে থাকে, সে যদি কোনো মেম্বার থাকে কোনো সংস্থার, সে যদি বাংলাদেশের বাইরে থেকে ইনকাম করে সেটা এখানে, এবং ইনকাম আর্ন বাই স্পাউস অর মাইনর চিলড্রেন, অর্থাৎ সেই সব ব্যক্তিদের ইনকাম যদি তার কোনো স্বামী বা স্ত্রী যে ইনকাম করে থাকে কিন্তু তার আলাদা টিন নেই বা তার আলাদা ট্যাক্স রিটার্ন দেওয়া হয় না, সেই ক্ষেত্রে যদি ইনকাম থাকে সেটা, এবং মাইনর চিলড্রেনের যদি ইনকাম থাকে তাহলে এটা টিক দিতে হবে। তো আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাচ্ছি। প্রথমে আরেকটা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন পেজ আছে অ্যাসেসমেন্টের, সেটা কি এই যে আপনারা দেখছেন লোকেশন অফ দি মেন সোর্সেস অফ ইনকাম, অর্থাৎ কোন ইনকাম তার সে যে ইনকাম হয়েছে সেটার লোকেশন কোথায়, লোকেশন অফ মেন সোর্সেস অফ ইনকাম। এই যে দেখুন রেজিস্টার্ড অ্যাড্রেস অফ ইয়ার বিজনেস অর ইয়োর লিভিং অর ওয়ার্ক প্লেস অর দি লোকেশন অফ ইয়ার ট্যাক্স জুরিসডিকশন ডিউরিং দি ইনকাম ইয়ার, অর্থাৎ ইনকাম ইয়ারে আপনি কোন জুরিসডিকশনের থেকে ইনকাম করেছেন সেটা এখানে লোকেট করতে হবে। তো আমরা দেখি কি কি আছে। প্রথমে আছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, তারপর আছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, তারপর আছে চিটাগাং সিটি কর্পোরেশন, এরপরে আছে আদার সিটি কর্পোরেশন। তো যদি আপনারা এই কোনোটা ক্যাটাগরিতে না পড়ে তাহলে আপনি চলে যাবেন এনি আদার এরিয়াস। আমরা যে ব্যক্তির হিসাব করছি তিনি একটা জেলা সদরে থাকেন, তাহলে আমরা এনি আদার দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরপরে যদি আপনি ফ্রিডম ফাইটার হন তাহলে এটা সিলেক্ট করবেন। আপনি যদি ডিসেবল পার্সোনাল তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি এরকম হয় যে আপনি কোনো ডিসেবল পার্সনের লিগ্যাল গার্জেন অথবা প্যারেন্টস তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমাদের এই ব্যক্তির এইসব কিছু নেই, তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। আপনি কি ট্যাক্স রিবেট পেতে চান? হ্যাঁ, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে এবং আপনি যদি ট্যাক্সের বার্ডেন কমাতে চান তাহলে ইএসএ চাপবেন। তো চলে যাই আমরা নেক্সট পেজে। এখানে আছে আইটি 10B রিকোয়ারমেন্টস। আইটি 10B এটা কি? আইটি 10B হলো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি বেস রিকোয়ারমেন্ট। আপনি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ডিক্লারেশন কিন্তু সবার জন্য প্রযোজ্য না, কিন্তু যাদের এইসব রিকোয়ারমেন্টের কোনো না কোনোটা শর্ত ফুলফিল করবে তাদের জন্য অ্যাসেট লাইবিলিটি অবশ্যই দাখিল করতে হবে। তো প্রথমে আমরা দেখি কি আছে। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, ওভার 50 লাখ, 50 লাখের উপরে যদি তার ইয়ে থাকে, হ্যাঁ এই ব্যক্তির 50 লাখের উপরে আছে। তার কি মোটর কার আছে? না, তার কোনো মোটর কার নেই। তার কি বিদেশে প্রপার্টি আছে, অফশোর প্রপার্টি আছে? নো, নাই। সে কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার? না। হ্যাভ হাউস প্রপার্টি ইন দি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন এলাকায় তার কি প্রপার্টি আছে? যদি এটা হয় তাহলে আমরা ইয়েস চাপবো যে হ্যাঁ তার সিটি কর্পোরেশন এলাকায় প্রপার্টি আছে। তারপর এরিয়া অফ দি হাউস প্রপার্টি ইন দি সিটি কর্পোরেশন স্কোয়ার ফিটে উল্লেখ করতে হবে। তো আমরা জানি যে তার 950 স্কোয়ার ফিটের একটা ইয়ে আছে, তাহলে আমরা সেটা ক্লিক করলাম, এই 950 লিখে দিলাম। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে। এবার আমরা ইনকাম পেজে চলে আসছি। আপনারা দেখতেছেন ইনকাম পেজ।
ইনকাম পেজে কি কি আছে, ইনকাম পেজে আসলে উনি কোথা থেকে ইনকাম করেন, কি ইনকাম করেন, সেই সব বিষয়গুলো। তো আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি হলো এই যে ইনকামের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট টাইপ কি কি এমপ্লয়মেন্ট টাইপ আছে হলো যে আপনি গভর্নমেন্ট পে স্কেলের অধীনে বেতন পান এবং সেটা আইবাসে হয়। গভর্নমেন্ট পে স্কেলে বেতন পান, আইবাসে হয় না। তাহলে আপনি যদি গভর্নমেন্ট চাকরি করেন, হয় পেমেন্ট যদি আপনার আইবাসের মাধ্যমে হয় তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি আইবাসের বাইরে হয় তাহলে এটা সিলেক্ট করবেন। আমরা যে ব্যক্তির হিসাবায়ন করছি উনি হলো সোনালী ব্যাংকে চাকরি করেন, ওনার পেমেন্ট আইবাসে হয় না, তাই আমরা এটা সিলেক্ট করছি। এরপর আছে প্রাইভেট। আপনার যদি ওই দুই ক্যাটাগরি না হয় তাহলে আপনার প্রাইভেট বা আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল এখানে সিলেক্ট করবেন। সরকারি কিছু সংস্থা আছে যারা সরকারি পে স্কেল না, তারা আলাদা পে স্কেলে বেতন পায়, তাদের ব্যক্তিগত ওই প্রতিষ্ঠানে, তারাও এটা সিলেক্ট করবেন। আর যদি এরকম হয় স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স, তাহলে এটা সিলেক্ট করবে। তো আমরা এই ব্যক্তি আমরা সিলেক্ট করছি গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট নট থ্রু আইবাস। এরপরে নেম অফ দি অর্গানাইজেশন, কোথায় চাকরি করেন, আমরা লিখছি সোনালী ব্যাংক পিএলসি। এরপরে তার ডেজিগনেশন কি, ডেপুটি জেনারেল ম্যানেজার, আমরা ডেজিগনেশন লিখছি। এখন হলো এই যে বেতনের যে খাতে যে ওনার ইনকাম সেগুলো এন্ট্রি দেওয়ার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল, ডেইলি অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট। সরকারি কর্মকর্তারা 5%, 10% এভাবে তারা স্পেশাল বেনিফিট পায়, সেটা এখানে এন্ট্রি হবে। এডুকেশনাল এক্সপেন্স, এরকম সমস্ত খাত। আর যেসব খাত এরপরেও যদি আপনার কোনো খাত প্রয়োজন হয়, আপনার এখানে ড্রপ ডাউন মেনু আছে, খুঁজে দেখতে পারেন এবং যেটা আপনার সাথে আপনার ইনকামের সাথে ম্যাচ করে সেটা সিলেক্ট করে আপনার টাকার অঙ্ক টাইপ করে দিয়ে দেবেন। আর যদি এরকম হয় যে এই লিস্টে আপনি খুঁজে পেলেন না, তখন এই যে আদার ইফ এনি গিভ ডিটেলস, এটা ক্লিক করবেন। যদি এই লিস্টের মধ্যে আপনি যদি খাতটা না খুঁজে পান, ইনকামের যদি খাতটা না খুঁজে পান, তাহলে আদার ইফ এনি গিভ ডিটেলস এখানে ক্লিক করবেন। দেখছেন, ক্লিক করার সাথে সাথে এই যে আপনার হলো ক্যাটাগরি ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন ক্যাটাগরিতে এই ক্যাটাগরিটা লিখবেন যে খাতে আপনি আয় করেন এবং এখানে টাকা লিখবেন। তো আমরা সব এন্ট্রি যেহেতু শেষ করেছি, এটা আমরা প্রয়োজন নেই তাই আমরা কেটে দিচ্ছি। এরপরে আসেন যে আমরা এবং এখান থেকে আপনি দেখতেই পারবেন যে আপনি কি কি এন্ট্রি দিয়েছেন। এই যে এমপ্লয়মেন্ট সামারি, এখান থেকে দেখতেই পারেন কোন কোন খাতে কতটা ট্যাক্স এক্সাম্পটেড কোনটা, এখান থেকে আপনি এক নজর দেখে নিতে পারেন। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেস, এই ব্যক্তির ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেস। আসুন আমরা দেখি যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেসের মধ্যে কী কী আছে। প্রথম আছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার, পেনশনার সঞ্চয়পত্র ছাড়া অন্য কোনো যদি সঞ্চয়পত্র থাকে সেইটার জন্যে, যদি এরকম থাকে তার পেনশনার সঞ্চয়পত্র আছে তাহলে এইটা। সে যদি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে প্রফিট বা ইন্টারেস্ট অর্জন করে থাকে তাহলে এইটা। সে তার যদি ট্রেজারি বন্ড থাকে তাহলে এইটা। ডিভিডেন্ড যদি পেয়ে থাকে এইটা। ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, অন্য কোথা থেকে সে যদি ইন্টারেস্ট পেয়ে থাকে সেটা এখানে আসবে। এবং সিকিউরিটিজ সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স, যদি এরকম কোনো সিকিউরিটি থাকে যেটা রিডিউস ট্যাক্সের আওতায় তাহলে এখানে আসবে। জানি যে এই ব্যক্তির হলো সঞ্চয়পত্র আছে আদার দ্যান পেনশনার, তো আমরা এটা সিলেক্ট করলাম। এখানে আসলে কিছুই না, আপনি দেখেন ভেরি সিম্পল, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার। এখানে কি কি বিষয়ে এন্ট্রি দিতে হয়, খুব সহজ। দেখেন প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যখন সঞ্চয়পত্র কিনবে অবশ্যই একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে। এরপর ইস্যু ডেট থাকবে একটা, যে ডেটে আপনি কিনেছেন সেটা হলো ইস্যু ডেট। এরপরে ভ্যালু, অর্থাৎ কত টাকার কত লক্ষ টাকার কিনেছেন সেটা, এবং গ্রস ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা, এবং সেই ইন্টারেস্ট থেকে কত টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড সোর্স কেটেছে সেটা। আপনি তাহলে দেখতেই পাচ্ছেন প্রথমে হলো ঘরে এটা লিখবেন রেজিস্ট্রেশন, এরপর ইস্যু ডেট, তারপর ভ্যালু, তারপর গ্রস ইন্টারেস্ট। এভাবে যদি মনে হয় যে আরও আপনার একটা না একাধিক বার আপনার সঞ্চয়পত্র কিনেছেন তাহলে অ্যাড, এই যে একটা ডাটা এন্ট্রি করার পরে আরেকটা দিলে পরে আরেকটা ডাটা আপনি এন্ট্রি করতে পারবেন। এভাবেই চলতে থাকবে। এখন আমরা একটু যাই যে আর কি ক্যাটাগরি আছে, আমরা একটু যাই ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা এই ক্যাটাগরিতে একটু যাই। এই যে দেখেন ইন্টারেস্ট প্রফিট ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিলেক্ট
ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ফর উইদাউট টিডিএস ডিডাকশনস। যদি এরকম হয় যে টিডিএস নেই, এরকম যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বা সিকিউরিটি থাকে, তাহলে আপনার যে ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এইটা সিলেক্ট করে ডাটা এন্ট্রি করতে হবে। তো আমাদের এই ক্যাটাগরি না, আমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, তাহলে আমরা প্রথমেই দেখি যে কী কী এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে কী কী ডাটা এন্ট্রি করতে হয়। প্রথম হলো ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নেম, যে ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনার টাকা রেখেছেন বা ডিপোজিট আছে সেটার নাম। অ্যাকাউন্ট টাইপ, কোন ধরনের অ্যাকাউন্ট টাইপ, আমরা একটু দেখতেই চাই যে ব্যাংকের নামগুলো কী কী আছে। সব ব্যাংকের নাম আছে এখানে, সব ব্যাংক এবং যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলোর নাম এখানে আপনি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি সেই নামটা সিলেক্ট করলেই চলবে। এরপরে আসুন যে ক্যাটাগরি কী আছে। ক্যাটাগরি আছে আসলে ডিপিএস আছে, যদি ডিপিএস থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, এফডিআর বা টার্ম ডিপোজিট থাকলে এটা, আর সেভিং এসএনডি বা আদার্স যদি হয় তাহলে এইটা সিলেক্ট করবেন। তাহলে এই তিন ক্যাটাগরিতে আমরা অ্যাকাউন্ট টাইপ তিন ক্যাটাগরিতে পড়ছি, একটা ডিপিএস, একটা হলো এফডিআর বা টার্ম ডিপোজিট এবং সেভিংস এসএনডি অথবা আদার্স। ভেরি ফাইন। এরপরে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আপনার এই টাকা রেখেছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে টাইপ করবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারে এগেনস্টে এই ডিপোজিট আছে সেইটা। এরপরে গ্রস ইন্টারেস্ট অর প্রফিট, আপনি যে প্রফিট পেয়েছেন বা ইন্টারেস্ট পেয়েছেন সেইটা, মোট অ্যামাউন্ট আর কি। এরপরে যদি এই অ্যাকাউন্টের সাথে কোনো চার্জ জড়িত থাকে, এক্সাইজ ডিউটি বা এই জাতীয় কোনো চার্জ থাকে, সেটা এখানে এন্ট্রি দিবেন। এরপরে টিডিএস, যদি কোনো টিডিএস কাটে, আপনি যদি কোনো প্রফিট পেয়ে থাকেন অবশ্যই টিডিএস কাটবে, সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। এরপরে ইয়ার এন্ড ব্যালেন্স, অর্থাৎ এই যে আপনার যে ফাইন্যান্সিয়াল আপনার যে ইনকাম ইয়ার যখন শেষ হবে সেই ইনকাম ইয়ারের এন্ড মানে জুনে আপনার কত ব্যালেন্স ছিল এই অ্যাকাউন্টে। খুব ভেরি সিম্পল। তাহলে কী কী লাগবে, ব্যাংকের যদি আপনার ইন্টারেস্ট বা প্রফিট এন্ট্রি করতে চান, প্রথমে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম টাইপ করবেন, অ্যাকাউন্টের নাম্বার দিবেন, গ্রস কত প্রফিট বা ইন্টারেস্ট পেয়েছেন সেটা দিবেন, এবং সেইটা অ্যাকাউন্টে যদি কোনো চার্জ থাকে, যেরকম আপনার এক্সাইজ ডিউটি বা অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ এই জাতীয় কিছু থাকলে এখানে এন্ট্রি দিবেন। এবং টিডিএস যদি কাটে, আপনি ইন্টারেস্ট পেলে অবশ্যই টিডিএস কাটবে, সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। এবং ইয়ার এন্ড ব্যালেন্স মানে 30শে জুন, গত যে আয় বছরের শেষে 30শে জুন 2025-এ যে আপনার ব্যালেন্সটা ছিল সেটা এন্ট্রি করবেন। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অ্যাড টাইপ করলেই আপনার সেটা যোগ হয়ে যাবে। এভাবে আপনার হলো চলতে থাকবে একটার পর একটা। আপনার যদি অন্য কিছু আপনার যদি অ্যানাদার টাইপ থাকে, সেটা এই অ্যানাদার টাইপে ক্লিক করলে আপনার সেই বিষয়টা আপনি সিলেক্ট করলে সেটা আপনি আস্তে আস্তে এন্ট্রি দিতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা এই সিকিউরিটি বা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনকামগুলো কীভাবে এন্ট্রি দিব। তো আমরা এই পেজটা দেখতে পেলাম। এরপরের পেজে আছে আমাদের রিবেট। আপনার রিবেট পেজে চলে যাব, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে রিবেট পেজে চলে যাচ্ছি। আমরা রিবেট পেজে চলে আসছি। রিবেট মানে কি? রিবেট মানে হলো আপনি যদি কোনো নির্দিষ্ট সেক্টরে বা নির্দিষ্ট খাতে যদি ইনভেস্ট করেন, সেইটা আপনার ট্যাক্সের যে বার্ডেন, গ্রস যে ট্যাক্স হবে সেটা থেকে কমাতে সাহায্য করবে। তো এখানে বিভিন্ন বিষয় আছে, আপনি যেটা আপনার সাথে প্রযোজ্য সেগুলো আপনি সিলেক্ট করবেন এবং ডাটা এন্ট্রি করবেন। তো আমরা দেখি যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে কী কী আছে। ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আছে ডিপিএস, এটা বহুল প্রচলিত, সবাই ডিপিএস করে, সঞ্চয়পত্র কেনে, সঞ্চয়পত্র যদি থাকে তাহলে সঞ্চয়পত্র ইয়ে করবেন। আরও বিভিন্ন বিষয় আছে, এই যে দেখছেন ইউনিট সার্টিফিকেট, লিস্টেড স্টক আর শেয়ারস, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যদি আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনার জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকবে বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকবে। এরপরে অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ড, অ্যাপ্রুভ বেনাভোলেন্ট ফান্ড, চাকরির ক্ষেত্রে অনেক সময় বেনাভোলেন্ট ফান্ড থাকে, সেটাও আপনার থাকতে পারে। জাকাত ফান্ড, ইউনিভার্সাল পেনশন স্কিম, সরকার প্রবর্তিত, এরকম যে বিষয়গুলো আছে। আসলে আপনি এখানে ক্যাটাগরি চুজ করবেন এবং আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে এন্ট্রি দিবেন। তো আমরা একটু দেখি, আমরা ডিপিএস সিলেক্ট করলাম। ডিপিএসের ক্ষেত্রে যে ব্যাংকের নাম আপনাকে ড্রপডাউন থেকে বের করে ব্যাংকের নাম সিলেক্ট করে দিতে হবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন,
ডিপোজিট কত করেছেন সেটা এখানে আপনি এন্ট্রি দিবেন, এবং সরকারি বিধিবিধান অনুযায়ী কতটা আপনার এই ক্যালকুলেশন অন্তর্ভুক্ত হবে সেটা এখানে দেখাবে। আমরা একটা লামসাম দিয়ে দেখি যে আমরা 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আসলে 2 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করলেও আপনার আসলে অ্যালাউয়েবল অ্যামাউন্ট হবে 1,20,000। এরকম প্রত্যেকটা বিষয় এরকম বিষয় জড়িত যে আপনি ইচ্ছা করলে কিন্তু যে আপনি বড় একটা অ্যামাউন্ট দিয়ে আপনি যে রিবেটের সুবিধা পাবেন সেটা না, কিন্তু প্রত্যেক খাতে ইনভেস্টমেন্টের একটা লিমিট আছে। তো আমরা দেখছি যে আমরা ডিপিএসের ক্ষেত্রে আমরা 2 লক্ষ টাকা আমরা ডিপোজিট করলেও গত আয় বছরে আমাদের 1,20,000 টাকা আমাদেরকে অ্যালাউ করছে। মানে কি আসলে ডিপিএসে আমি 1,20,000 টাকায় যতই আমি ইনভেস্ট করি 1,20,000 টাকার বেশি আমি সুবিধা পাবো না। এরপর আমরা একটু দেখতে যাই যে সঞ্চয়পত্রের অবস্থাটা কী। সঞ্চয়পত্র আমরা একটু অ্যামাউন্ট দিয়ে টেস্ট করি। সঞ্চয়পত্রে কিছুই না, আপনার নাম লিখতে হবে যে সঞ্চয় 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, এরকম যে আপনার সঞ্চয়পত্রের যে নাম, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, এগুলো কমন বিষয় আপনারা জানেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং অ্যালাউয়েবল অ্যামাউন্ট। অ্যালাউয়েবল অ্যামাউন্টটা এটা শেডেড করা, এটা আসলে সিস্টেম থেকে এটা জেনারেট করে। তো আমরা একটু দেখি যে আসলে আমরা যদি 3 লক্ষ টাকা ইনভেস্ট করি, 3 লক্ষ টাকা অ্যালাউ করছে, কিন্তু আমরা যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করি 5 লক্ষ টাকা ইনভেস্ট করছে অ্যালাউ করছে। কিন্তু আমি যদি 6 লক্ষ টাকা ইনভেস্ট করি সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা দেখাচ্ছে। অর্থাৎ সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকার বেশি আপনি বিনিয়োগ হিসাবে দেখাতে পারবেন না যতই বিনিয়োগ করেন। তো আমরা দেখলাম যে আমরা 6 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, কিন্তু আমাদের দেখাচ্ছে 5 লক্ষ টাকা অ্যালাউয়েবল অ্যামাউন্ট। অর্থাৎ সঞ্চয়পত্রে আপনি যতই বিনিয়োগ করেন আপ টু 5 লাখ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ হিসাবে আপনার ট্রিটেড হবে। এরকম আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনার জিপিএফ থাকবে, জিপিএফের ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং কত টাকা বিনিয়োগ করেছেন সেটা উল্লেখ করবেন। এরকম আরও যেসব বিষয় আপনার সাথে, আপনি যদি জাকাত ফান্ডে টাকা দেন তাহলে সেটা এখানে লিখবেন। আপনি যদি কোনো বেনাবল ফান্ডে অ্যামাউন্ট থাকে সেটা এখানে লিখবেন। এভাবে আপনি আপনার অ্যামাউন্টটা উল্লেখ করবেন। এখানে বেনাভোলেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স একসাথে আছে, বেনাভোলেন্ট ফান্ডের অ্যামাউন্টটা এখানে বসাবেন এবং গ্রুপ ইন্স্যুরেন্সে যদি কোনো টাকা না থাকে 0 দিয়ে আপনি এই পেজের কাজ শেষ করবেন। এভাবে প্রত্যেকটা যেটা আপনার বিনিয়োগ আছে সেটা আপনি একে একে এন্ট্রি দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাবেন। আমরা এবার চলে এসেছি আমাদের এক্সপেন্ডিচার পেজে। এক্সপেন্ডিচার অর্থাৎ সারা বছরে আপনি যে খরচ করেছেন সেটা রেটটি এখানে দেখাবেন। প্রথমে যে বিষয়টা আছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেন্সিয়ালস। আপনার যে পারিবারিক যে খরচ হয়, খাবার, পোশাক এবং অন্যান্য সেই খরচগুলো এখানে উল্লেখ করবেন। এরপরে আছে অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার আবাসনের জন্য যে খরচটা সেটাকে বলে অ্যাকোমোডেশন। এরপরে আছে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ যাতায়াত বাবদ আপনার যে খরচ হয়। এখানেও ক্যাটাগরি আছে ড্রাইভার স্যালারি, আদার ট্রান্সপোর্টেশন, এই 2টা ক্যাটাগরি আছে। এখানে আপনি জাস্ট ডাটা এন্ট্রি করবেন যে কত টাকা খরচ হয়েছে। এরপর আপনার বাসায় যে খরচ সেগুলো এখানে লিখবেন। এখানে দেখেন ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, ফোন আছে, হোম সাপোর্ট স্টাফ এবং আদার্স, আপনি এন্ট্রি দিবেন। জাস্ট আপনার বাচ্চার এডুকেশন পারপাসে কত খরচ হয় সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে আসুন ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস। ফেস্টিভ্যাল মানে ঈদ বা আপনার দুর্গাপূজা বা আপনার ধর্মীয় বিভিন্ন যে অনুষ্ঠানে যে আপনি খরচ করেন সেটা। এই যে এখানে আছে ফেস্টিভ্যাল, পার্টি অ্যান্ড ইভেন্ট, এই এখানে উল্লেখ করবেন। আপনি যে ট্যুর করেন সেই ট্যুরের ডোমেস্টিক ওভারসিজ ট্যুর সেই খরচটা এখানে উল্লেখ করবেন। এই যে ফ্ল্যাট্রফি আছে এইটা উল্লেখ করবেন, অন্যান্য খরচ থাকলে এখানে উল্লেখ করবেন। ওকে, এরপরেও যদি আপনার কোনো খরচ থাকে তাহলে এই যে এনি আদার এক্সপেন্সেস এখানে উল্লেখ করবেন। এনি আদার এক্সপেন্সেস। এরপরে অটোমেটেড বের হয়ে যাবে। আমরা এই ব্যক্তির দেখছি 10,38,200 টাকা খরচ বের হয়েছে। এরপরে আসুন ট্যাক্স সংক্রান্ত খরচ। ট্যাক্স সংক্রান্ত খরচ মানে কি? ট্যাক্স সংক্রান্ত খরচ হলো আপনি যে এইবার যে রিটার্নের ভিতরে যে ট্যাক্স দেবেন সেটা না, কিন্তু এখানে কিন্তু উল্লেখ আছে। কি উল্লেখ আছে দেখেন, উল্লেখ আছে 5 জুলাই 2024 থেকে 30 জুন 2025। তার মানে এখন যে আপনি আপনার এই রিটার্নের ভিত্তিতে যে নগদ যে আপনি ট্যাক্স দেবেন সেটা না, কিন্তু
তবে গত বছর আপনি যেটা দিয়েছিলেন, গত বছর রিটার্ন দাখিলের সময় যে টাকাটা দিয়েছেন সেটা অবশ্যই এই 1 জুলাই 24 থেকে 30 জুনের মধ্যে পড়বে, তাহলে সেটা আপনি উল্লেখ করবেন। তা কোথায় উল্লেখ করবেন? প্রথমে আছে পেমেন্ট অফ ট্যাক্স, সোর্স ট্যাক্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স। পেমেন্ট অফ সোর্স ট্যাক্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স, আপনি এ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কেটে নিচ্ছে, সঞ্চয়পত্রের ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম হয়েছে সেখান থেকে কাটছে, আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে যে ইনকাম হয়েছে ইন্টারেস্ট সেটা থেকে কাটছে, ডিপিএস এর থেকে যেটা হয়েছে সেটা থেকে কাটছে, যে টিডিএস কাটছে সেইটা। এবং অ্যাডভান্স ট্যাক্স কোনটা? অ্যাডভান্স ট্যাক্সকে যদি তার ইনকাম ইয়ারের মধ্যেই যদি সে কোনো ট্যাক্স দেয় সেটা অ্যাডভান্স ট্যাক্স। যেমন একজন ব্যক্তির প্রাইভেট কার আছে, সেই প্রাইভেট কারের সে কিন্তু সে ট্যাক্স দিয়ে থাকে, যখন সে রিনিউয়াল করে তখন কিন্তু সাধারণ যে প্রাইভেট কার সেখানে কিন্তু আপনার 25,000 টাকা ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দেওয়ার পরে আপনার গাড়ির ফিটনেস বা আপনি ট্যাক্স টোকেন পেয়ে যান, তো সেটা এখানে উল্লেখ করবেন। পেমেন্ট অফ ট্যাক্স চার্জেস আর আদার অ্যামাউন্ট, এইটা কোনটা? এইটা হলো যে গত বছর আপনি যে রিটার্ন জমা দেওয়ার আগে যে ট্যাক্সটা নগদ দিয়েছিলেন বা অনলাইনে দিয়েছিলেন বা বিকাশে দিয়েছিলেন সেই ট্যাক্সের পরিমাণ এখানে উল্লেখ করবেন। এরপরে আছে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, আপনি যদি ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন কোনো ব্যাংক থেকে, সেই ঋণের উপর যে ইন্টারেস্ট আছে এই ব্যক্তির। এরপর যদি এনভায়রনমেন্টাল সার্ভিস হয় সেটাও আপনি দিবেন। এভাবে সব এন্ট্রি করার পরে একটা এই যে গ্রস অ্যামাউন্ট আসবে এখানে, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এবং আপনার যে ব্যক্তিগত যে খরচ সেইটার বাবদ এই হিসাবটা অটোমেটিক এখানে জেনারেট করবে। এটা আপনার করার কিছু নাই। যেগুলো শেডেড দেখছেন এগুলো অটোমেটিক জেনারেট করবে, আর যেগুলো সাদা দেখছেন সেখানে এন্ট্রি করতে হবে। যেখানে আপনার ফিগার নেই, জিরো দিয়ে আপনি চলে আসবেন, এই যে আমরা জিরো দিয়েছি। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে নেক্সট পেজে চলে যাই। এরপরে আসুন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, আপনি বছর শেষে 30 জুন শেষে আপনার কোন অ্যাসেটে কত টাকা ছিল সেটা। তো আমরা দেখি যে অ্যাসেটে কি কী খাত আছে। বিজনেস ক্যাপিটাল থাকতে পারে অ্যাসেটে, নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে, আপনার অ্যাপার্টমেন্ট থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে যেটা এগ্রিকালচারাল না, এগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে, বিজনেস ক্যাপিটাল থাকতে পারে, নন এগ্রিকালচারাল থাকতে পারে, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এই যে এখন আমরা আলাপ করলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট কোনটা, সেসব ফাইন্যান্সিয়াল অ্যাসেটেও আপনি অ্যাসেট হিসাবে টাকা থাকতে পারে, ব্যাংকের যে ডিপোজিটটা সেটা বা সঞ্চয়পত্র। এরপরে মোটর কার থাকতে পারে, আপনার সোনা থাকতে পারে, ডায়মন্ড, জেমস এরকম থাকতে পারে, ফার্নিচার, এগুলো কমন, সবার বাসায় ফার্নিচার আছে, ইলেকট্রনিক্স আছে। এছাড়াও যদি কোনো অ্যাসেট থাকে যেটার কোনো উল্লেখযোগ্য ভ্যালু থাকে সেটা উল্লেখ করবেন। এবং এখানে সেই যে ক্যাশের একটা সেগমেন্ট আছে, আপনার ক্যাশ এখানে উল্লেখ করবেন। নোট, কারেন্সিস, ব্যাংক এগুলো এখানে লিখবেন, ঠিক আছে। এই যে ক্যাশ, এই যে দেখেন নোট, কারেন্সিস এবং ইলেকট্রনিক ক্যাশ এগুলো যদি থাকে সেটা এখানে উল্লেখ করবেন। ওকে, কি আছে? ক্যাশ অ্যান্ড হ্যান্ড, আপনার হাতে কত টাকা ছিল। কোনো যদি ডিপোজিট থাকে ডিপোজিটগুলো এখানে উল্লেখ করবেন, হ্যাঁ। এবং যদি অ্যাসেট আউটসাইড বাংলাদেশ থাকে সেটাও এখানে উল্লেখ করবেন। তো আমরা এখানে আমরা এগুলো এন্ট্রি দিচ্ছি না, এগুলো বুঝছেন যে এগুলো এন্ট্রি দিতে হবে। অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, এটা আবার কি? এটা হলো আপনি যে সারা বছর খরচ করেছে, আগের পেজে আমরা যখন এক্সপেন্সের এন্ট্রি দিচ্ছিলাম তখন সেখানকার যোগফলটা এখানে চলে আসছে, অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস। এছাড়া আপনার যে লস ডিডাকশন থাকে, এই যে আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমি কোনো গিফট দিলে এবার কোথায় যাবে, এই যে লেখছে অল লসেস ইন দ্য নেচার অফ নন বিজনেস। For example, you sold your personal car at a lower than the purchase price, or you have any realization loss in the share transfer. এই যে বিষয়গুলো এখানে আছে। আপনি যদি কাউকে দেন, এই যে গিফট যদি গিফট দেন, সেই গিফটের এন্ট্রিটা এখানে হবে, কারণ এটা আপনি খরচ হিসাবে দেখাবেন। কাউকে যদি গিফট হিসাবে দেন তাহলে এই গিফট সিলেক্ট করবেন। আর নিচে এই যে সোর্সেস অফ ইনকাম, এটা অটোমেটিক বের হয়েছে, এটা আপনার করার কিছু নেই। তবে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে, একটু ভালো করে বলি। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। নেট ওয়েলথ এট দি লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত বছর শেষে আপনার নেট ওয়েলথ কত ছিল সেটা এখানে বসবে।
এই সব কিছু এন্ট্রি দেওয়ার পরে একটা সামারি পেজ আছে, এই সামারি পেজে এসে এই যে এইটা এই ডিফারেন্সটা, এই দেখেন ডিফারেন্সটা অবশ্যই জিরো হতে হবে, যদি ডিফারেন্সটা জিরো না হয় তাহলে কিন্তু আপনি সাবমিট দিবেন না। এখন ডিফারেন্সটা জিরো না হলে কি করবেন সেই বিষয়ে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে একটা নতুন একটা ভিডিও আছে, আলাদা একটা ভিডিও আছে, সেটা আপনার প্রয়োজনে দেখে নিতে পারেন। যদি আপনি এখানে ডিফারেন্স জিরো না হয়, সেই ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ক্লিক করে আপনি সেখানে যেতে পারবেন এবং এই জিরো কিভাবে তৈরি করা যায়, জিরো হলে পরে কোন কোন বিষয়ে আমরা চেক করব, রিচেক করব এবং কিভাবে জিরোতে পরিণত করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। সেই আলোচনা এখন আর এখানে আর করতে চাই না, তাতে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো আমরা দেখতেই পাইলেন যে আমাদের অ্যাসাইনগুলো, এছাড়াও দেখেন আরেকটা অপশন আছে, want to import data from asset and liabilities of assessment year, মানে গত বছর যে আপনি যে অ্যাসেট লাইব্রেরি এন্ট্রি দিয়েছেন সেখান থেকে কি আনতে চান, যদি আনতে চান তাহলে পরে এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করে import and autofill, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, you can autofill the last year asset and liabilities information if you have submitted e-return for that year। আপনি যদি গত বছর এই রিটার্নে আপনার রিটার্নটা দিয়ে থাকেন তাহলে এখান থেকে অটো ফিল করতে পারেন। আমরা এখন দেখব যে এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, আপনাদের তো বলতেই চাই আসলে আমাদের সেগমেন্ট হলো অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। তো আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে একটু ঢুকে দেখি যে আমাদের আসলে অবস্থাটা কি। তো এখানে আমরা দেখছি যে আসলে অনেক ট্যাক্সের রিফ্লেকশন, আপনারা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন বা আপনার সঞ্চয়পত্র থেকে টাকা কেটেছে, সেগুলো রিফ্লেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা কি করব, এখানে একটা অপশন আছে, আসুন দেখি। ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দি 2025-2026 assessment year and need to update your payment status, please update your payment status now। যদি মনে হয় আমরা দেখতেই পাচ্ছি যে আমার এই যে দেখেন ফাইনাল ট্যাক্স আমার হয়েছে 1,61,742 টাকা, কিন্তু আমার টোটাল পেমেন্টে কিছুই দেখাচ্ছে না, তার মানে আমার অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করতে হলে আমি কি করব, অ্যাডজাস্ট করতে হলে পরে আমি এখানে ক্লিক করব, এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আমাদের এই যে এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেটের বিষয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্রয়োজনে সেটাও দেখে নিতে পারেন। এই রিটার্ন লেজারে আসুন কিভাবে আমরা আমাদের ট্যাক্স অ্যাডজাস্ট করব সেটা একটু দেখি। যদি আপনি স্যালারি দিয়ে থাকেন আয় বাসে তাহলে এখানে এন্ট্রি করবেন, যদি স্যালারি আদার্সে দিয়ে থাকেন এখানে এন্ট্রি করবেন। আপনি যদি ব্যাংকের প্রফিট অ্যান্ড ইন্টারেস্ট পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাডজাস্ট করবেন। তো আমরা একটু টোকেন হিসেবে একটা দেখাই, অন্যগুলো একই রকম, আপনার খুব অসুবিধা হবে না। তো আমরা দেখি যে সঞ্চয়পত্রে আমরা একটা এন্ট্রি দিয়ে দেখি যে কি হয়। সঞ্চয়পত্রে আমরা যদি এখানে ডাটা দিই, ডাটা দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, প্রত্যেকটা সঞ্চয়পত্রে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এবং এখানে যদি সার্চ দিই তাহলে সেই ডাটাগুলো এখানে এসে জমা হতে থাকবে বা এখানে ডিসপ্লে করবে। কি কি থাকবে, নেম অফ দি স্কিম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, টিডিএস ক্লেম, স্ট্যাটাস, অ্যাকশন, এই বিষয়গুলো আসবে একটার পর একটা। আপনি যখন এন্ট্রি করতে থাকবেন তখন এই বিষয়গুলো এখানে আসবে। তো আমরা এইটা একটা আছে, এছাড়া আছে হলো যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেন সেটাও এখানে আসবে। যেরকম আপনি যদি কারের উপরে কোনো কিছু দিয়ে থাকেন, এই কার্ডের আপনার হলো এই ট্রানজ্যাকশন সিরিয়াল নাম্বার, কারে যখন টাকা দেওয়া হয় নবায়নের জন্য তখন সেই একটা ট্রানজ্যাকশন পরে সেটা দিয়ে সার্চ দিলেই আপনি ওই অ্যামাউন্টটা আসবে, ওইটা আপনি ইনসার্ট করে ফেলবেন। এভাবে প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু আছে, আপনার জন্য প্রযোজ্যটা এখানে করবেন। এন্ট্রি শেষে আপনি ফিরে যাবেন। তো আমরা এন্ট্রি দেখাচ্ছি না, আমাদের আলাদা একটা ভিডিও আগে বলেছি আছে, সেটা দেখে নেন কীভাবে এই ডাটাগুলো এন্ট্রি করতে হয়, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য আমরা ফিরে যাচ্ছি আমাদের রিটার্নে, গো টু রিটার্ন। আমরা রিটার্নে এখন দেখেন ফাইনাল পেমেন্টে আমরা একটু আগে দেখিয়েছিলাম
যে 1,61,000 টাকা আমার টোটাল ট্যাক্স হয়েছে, ট্যাক্স অ্যামাউন্ট পেয়েবল। আর এখন এই যে আমি যেহেতু আমার অ্যাডভান্স ট্যাক্স বা আমার সোর্স ট্যাক্সগুলো এন্ট্রি দিলাম, তাতে 36,000 টাকা এখানে কিন্তু মাইনাস করে এই যে পেয়েবল অ্যামাউন্ট দেখাচ্ছে 1,25,634 টাকা। তার মানে কি, আপনি যদি এই ট্যাক্স এবং রিটার্নে এসে এখানে এসে এই যে আবার দেখায় আপনাদের ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এসে যদি আপনি যে ট্যাক্স দিয়েছেন, সোর্স ট্যাক্স দিয়েছেন বা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন, বা আপনি ম্যানুয়ালি রিটার্নের ভিত্তিতে যে শর্টফল ছিল, যে ট্যাক্সটা আপনি আগে দেন নাই, পরে আপনি চালানের মাধ্যমে অন্যভাবে দিয়েছেন, সেই রিফ্লেকশনটা যদি এখানে না দেখতে পান, তাহলে আপনি চলে যাবেন এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এটা ক্লিক করবেন, যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে চলে যাবেন। এই বিষয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, প্রয়োজন আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখন আপনি প্রসিড টু অনলাইন রিটার্ন, আপনি কিন্তু এই অনলাইন রিটার্নটা এখন সাবমিট করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু একটা সমস্যা হলো যে আপনার এখনো আপনার কাছে ট্যাক্স আপনার রয়েছে 1,61,000 টাকা, আপনার 36,000 টাকা আপনার দেখাচ্ছে যে আপনি পেমেন্ট করেছেন, তার মানে এখনো শর্টফল আছে। তার মানে যতক্ষণ এই পেয়েবল অ্যামাউন্টটা জিরো না হবে ততক্ষণ কিন্তু আপনি প্রসিড টু অনলাইন রিটার্নে যেতে পারবেন না। তো আপনি বুঝেছেন যে আসলে এই টাকাগুলো এখন আপনার আরো কিছু আছে, যেরকম আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে, এফডিআর আছে, সেখানেও আপনি সোর্স ট্যাক্স দিয়েছেন, সেগুলো যদি আমি ওই সিনক্রোনাইজ করি তাহলে সেইগুলো ফিগারও এখানে রিফ্লেকশন আসবে, তখন এই ফিগারটা আস্তে আস্তে কমতে থাকবে। এক সময় এই পেয়েবল অ্যামাউন্টটা, এই ট্যাক্স পেয়েবল অ্যামাউন্টটা জিরো হয়ে যাবে। যখন জিরো হয়ে যাবে তখন আপনি এই প্রসিড টু অনলাইন রিটার্নে যাবেন। এই আমাদের সার্বিক ভিডিও। প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, সেটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আমরা দেখে। তো আজকের মতো আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। আর আমাদের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা সে প্রশ্নটা অবশ্যই করবেন, এবং সেই বিষয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি। তবে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব দিবেন, এবং আমার এই ভিডিওটা যদি কাজের ভিডিও মনে হয় তাহলে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, এটা অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন।